কয়েক মিনিটের মধ্যে 2-3টে গাড়ি এসে দাঁড়ায় বাড়ির সামনে। আলিফ সাহেব নামে গাড়ি থেকে। গ্রামের মধ্যে বেশ চমৎকার একটি বাড়ি দেখে তিনি মুগ্ধ হয়ে যান। আলিফ সাহেব এসে সবার সাথে কথা বলতে থাকে। একটা সময় ভেতরে প্রবেশ করেন তারা। ড্রয়িং রুম বেশ কতগুলো সোফাতে ভর্তি, সবাই গোল হয়ে বসে গেল। মেহমান খাতির দাড়ি চলা শুরু হয়। এদিকে আবির নিজের বিছানায় বসে ফোনে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমস খেলছে। নীরা দৌড়ে আসে ওর রুমে, আবিরকে বলা শুরু করে, ওই আবিরের বাচ্চা, এদিকে তাকা, দেখ তো আমাকে কেমন লাগছে। টিপ পরার দরকার নেই, ঠোঁটে লিপস্টিক হালকা দিলে ভালো হবে। চুলগুলো একটু বেশি স্টাইলিশ করা দরকার। মুখে তেমন কোনো প্রলেপ না থাকাই ভালো। তোর নীরব সাহেব এভাবেই তোকে পছন্দ করবে। ও আরেকটা কথা, গোলাপি যে সালোয়ার আছে সেটা পরতে পারিস, মডার্ন স্টাইলেই বানানো, তবে চলবে। তোর তো আবার গোলাপি রং পছন্দ। আই উইশ তোর যেন গোলাপি বেনারসি গিফট করে তোর জামাই। আবির কথাটা নীরার দিকে না তাকিয়েই বলল। সে গেম খেলার দিকে মনোযোগী বেশি। নীরা চোখ গোল গোল করে তাকিয়ে থাকে আবিরের দিকে। সে টিপ লিপস্টিক আনছিল পরবে বলে, অথচ আবির সেগুলো বারণ করেছে। তবে বেশ ইমপ্রেসিভ কথাবার্তা ছিল আবিরের। নীরা থ হয়ে ওর বিছানায় বসলো। আবির মুখ না তুলে বলল, বেশি সাজগোজ কিসের? বিয়েটা হলো মনের ব্যাপার। যে মন থেকে দেখবে সে তোর সাজগোজ বাহিরের চেহারা নয়, তোর মনটা বোঝার চেষ্টা করবে। আর তুই তো নীরব সাহেবের সাথে কথা বলেছিসই। প্রতিটা ছেলে মেয়ের উচিত বিয়ের আগে জামাই মেয়ের সাথে 1 মাস কথা বলার সুযোগ করে দেওয়া। আমি কি? কি ব্যাপার, তুই এইখানে? আমি তোকে কত জায়গাতে খুঁজেছি। এখানে বসে রেডি না হয়ে কি করছিস? বড় মা বললো তোকে নিয়ে আসতে। আবির বর্ষার ভয়েস শুনে ফোন চাপা অফ করে। সাথে সাথে দরজার দিকে তাকায় আবির। বর্ষা দাঁড়িয়ে আছে, গায়ের টপস। আবির বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, তোমাকে না বলেছিলাম সবার সামনে এসব বাজে ধরনের ড্রেস পরবা না, তারপরও কেন পরেছো? ওই বিয়াদব, চুপ কর তুই। তোর নজর আগে ঠিক কর। তোর মতো ছেলেদের জন্যই মেয়েরা খারাপ হয়। তোমরা দেখিয়ে বেড়ালে সেটা দোষের কিছু নয়। আমরা তাকালেই শুনতে হয় ছেলেদের নজর খারাপ। মেনিকুইনের দিকে তাকায় ড্রেসের সৌন্দর্য দেখতে, কাপড় ছাড়া মেনিকুইনের দিকে কেউ ফিরেও তাকায় না। এসব ড্রেস পরার থেকে খোলা। মীরা, তুই এই ছ্যাঁচড়া ছেলের সাথে কিভাবে থাকিস? জঘন্য মনের ছেলে, অসহ্য বেয়াদব। এতক্ষণ তো ফোন চাপছিল। যখনই আমি এরকম ড্রেস পরে আসছি তখনই আমার দিকে বাজে নজরে তাকিয়ে ড্রেস পাল্টানোর কথা বলে। তুই থাক এই হারামিটাকে নিয়ে, আমি গেলাম। বর্ষা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নীরা আবিরের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আবির আবার ফোন হাতে নিতে যাচ্ছিল, নীরা উঠে এসে ফোন কেড়ে নেয়। নীরা রাগী চোখে বলে, বর্ষার থেকে দূরে থাকবি। ও কেমন সেটা আমি জানি। পারবো না থাকতে, যা রেডি হয়ে নে। এই রুমেই রেডি হব, একসাথে বের হব। তুই নিয়ে যাবি, না হলে আমি যাব না। যা বাইরে যেয়ে দাঁড়া, ফোন থাকুক আমার কাছে। নীরা কথাটা বলে আবিরকে রুমের বাইরে এনে দাঁড় করিয়ে দেয়। নীরার সাথে সব কিছুই ছিল। এক গাদা ড্রেস হাতে নিয়ে সে আবিরের কাছে আসছিল, কারণ আবির তাকে এসব বিষয়ে হেল্প করে অনেক। বন্ধু বলতে নীরাই ওর জন্য বেস্ট, আর নীরার জন্য আবির বেস্ট। আবির রুমের বাইরে দাঁড়িয়ে আছে, সে সিঁড়ির দিকে তাকালো। চুপচাপ বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। হঠাৎ অনুভব করে কে যেন ওর পাশে দাঁড়িয়েছে। আবির ঘুরে তাকাতে দেখে আলফাজ সাহেব দাঁড়ানো। তারপর আবির ঘুরে আলফাজ সাহেবের দিকে তাকালো। উনি আবিরকে প্রশ্ন করে, তুমি কি আমাকে চেনো? আবির মাথা নেড়ে না সূচক ইশারা করে। আলফাজ সাহেব আর কিছু বললেন না, দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে। নীরবতা ভেঙে আবিরই তিনি প্রশ্ন করে, তাই এখানে কেন? মেহমানেরা চলে এসেছে, সবাই সেখানে আছে, তুমি যাবে না? আমার প্রয়োজনীয়তা সেখানে কারো কাছে নেই। যার কাছে আছি সে নিজেই আমার রুমে। যখন সে আসবে তাকে নিয়ে যাব। আপনি জাননি, আপনার তো সারাত সাহেবের পাশে থাকা উচিত। হুম, তা ঠিক। আচ্ছা তাহলে আসো, আমি যাই। আলফাজ সাহেব এগিয়ে যায় নিচের দিকে। আলফাজ সাহেব সিঁড়ি বেয়ে একটু একটু করে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। মেহমানদের কাছে আসতেই সারাত বলে, সবাই ঘুরে সিঁড়ির দিকে তাকায়। আলিফ সাহেব চমকে ওঠে। আলফাজ সাহেবকে খুব ভালো করে চেনেন তিনি। আলফাজ সাহেবকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে বলে, কি ব্যাপার, ও ওখানে কেন? নিশ্চয়ই ওর ছেলে এখানে এসেছে। ইস্তাক আমাকে কিছু বললো না কেন? আর নীরার কিছু হয়নি আফজাল? যদি হয় তাহলে বিয়ের এখানে কখন দেবে না? যদি হয় তাহলে বিয়ে এখানে কখনো দিবে না। শত্রুর সাথে কখনো সম্পর্ক করব না আমি। তারপরে আলিফ সাহেব মুরাদ সাহেবকে প্রশ্ন করে,
ওই লোকটাকে চিনলাম না তো। উনি তো জিসানের বাবার বন্ধু, বিয়েতে ইনভাইট হয়ে এসেছেন, আবার চলে যাবে। ও আচ্ছা। আলফাজ সাহেব এগিয়ে আসেন সামনে। আলিফকে দেখে তিনি অবাক হয়, কারণ এক জায়গাতে দুজন শত্রু একে অপরকে সহ্য করতে পারে না। যদিও আলফাজ সাহেব আলিফকে তেমন কেয়ার করে না, কারণ আলফাজ সাহেবের ছেলে মিস্টার রহস্যময় আছে তো তাই। কিন্তু আলফাজ সাহেব বেশ কয়েক বছর ওনার ছেলের মুখটাও দেখেনি। মুখোশ পরে আলফাজ সাহেবের সাথে মিস্টার রহস্যময় মানে শুভ দেখা করেছে। শুভ এগিয়ে আসে আলফাজ সাহেবের কাছে, ওনাকে নিয়ে আলাদা জায়গাতে বসিয়ে দিয়ে যায়। সবাই এখন নীরার অপেক্ষা করছে। নীরার দরজা খুলে বের হলো। আবির নীরার দিকে তাকায়। সম্পর্কে কাজিন হলেও একে অপরের বেস্ট ফ্রেন্ড যেন ওরা। নীরাকে সামান্য সাজুগুজুতে গর্জিয়াস লাগবে আবির তা ভাবেইনি। আবির নীরাকে দেখে হা হয়ে যায়। নীরা এসে আবিরের সামনে দাঁড়িয়ে তুড়ি বাজিয়ে বলে, হাঁ করে কি দেখিস? আমি বর্ষা না, বুঝলি? আরে তোকে এত সুন্দর লাগছে কেন? ও মা, তুই কবে থেকে মেয়ে পটানোর কাজ শুরু করেছিস? চুপ কর, চল নিচে। আবির নীরাকে ধরে নিচের দিকে এগিয়ে যেতে থাকে। এক ধাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে ওরা দুজন। অতসী বলে, নীরা আপু আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়, দুজন মানুষের পা দেখা যাচ্ছে। আস্তে আস্তে সবাই দুজন মানুষের প্রতিবিম্ব দেখতে পাবে। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই নীরার পাশে আরও একটি ছেলে নীরাকে ধরে এগিয়ে আনছে। নীরার মাথায় ওড়না টাঙানো। নীরার পাশে থাকা ছেলেটা হলো আবির। আলিফ সাহেব আবারও বসা থেকে উঠে দাঁড়ালো। নীরবও উঠে দাঁড়ায়। মীরা এতক্ষণ তাকায়নি সেদিকে, কিন্তু হঠাৎ নীরবকে দাঁড়াতে দেখে সে নীরাদের দিকে তাকালো। নীরার পাশে আবিরকে দেখে মীরা শটান হয়ে উঠে দাঁড়ায়। বাড়ির প্রায় সবাই অবাক হয়ে গেছে, কারণ সবাই ভাবছে এই প্রথমবার ছেলেপক্ষ মেয়েকে দেখতে এসে মেয়ের আগমনে উঠে দাঁড়াচ্ছে। জিসান মনে মনে বলে, নীরার জন্য এত সম্মান। বর্ষা মনে মনে বলে, নীরা আসতেই ওরা এভাবে উঠে দাঁড়াচ্ছে কেন? কবে থেকে নীরা এদের মনে এত জায়গা বানিয়ে নিল? কিন্তু নীরাকে সবার সামনে বসিয়ে দেয় আবির। তবু ওরা কয়েকজন দাঁড়িয়ে থাকে। আবির কন্যার দিক তাকায় না। নীরাকে বসিয়ে দিয়ে আবির হেঁটে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে পা বাড়াতেই আলিফ সাহেব বলল, আবির তুই এখানে? ইয়েস, আবির তুমি এখানে কি করো? কোথায় যাচ্ছেন আপনি? এত পালাতে হয়? মেয়ে দেখার অনুষ্ঠান যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। আবির সবার দিকে একবার তাকানোর জন্য চোখ ঘোরাতে থাকে, কিন্তু সংকোচতায় আবার চোখ নামিয়ে নিল। তখনও তিনজন দাঁড়িয়ে আছে। আবির সবাইকে অবাক করে দিয়ে বলে, আপনারা বসুন, পরে কথা হবে। আগে আমার কাজিন নীরাকে দেখুন, আর আমি নীরার কাজিন হই। পালাচ্ছি না, আমি এখানেই আছি। আবিরের কথা শুনে নীরবেরা অবাক চোখে তাকায়, কিন্তু আবির বসতে বলার পর সবাই বসে। আলিফ সাহেব মনে মনে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে, তবে মীরা যেন চোখই সরাতে পারছে না। আবির দূরে যে দাঁড়ায়। বর্ষা মনে মনে বলে, কি ব্যাপার আবির, এই চান্ত ছেলেটা এত মানুষের ইমপ্রেস কবে করেছে? আবিরকে দেখে ওরা দাঁড়িয়ে গেছে। কে আবির? কি করেছে সে? কি করে ও? আবির একা দাঁড়িয়ে থাকে। নিধি আসে ওর পাশে। আবির একটু মুচকি আসলো। শুভ আসে ওর পাশে। নিধি প্রশ্ন করে, কি ব্যাপার, তুই কি অঘটন ঘটিয়ে আসছিস? তেমন কিছু না, সামান্য মাইন্ড গেম, তবে সেটা কষ্টের নয়, অবাকের। পরে সব বলবো। হ্যাঁ, কত অবাকের তা সে নীরবের বোনকে দেখেই বোঝা যাচ্ছে। আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উফ, তুই যেখানেই যাস একটা না একটা মেয়ে ঘটিত ব্যাপার থাকেই। আমার কি দোষ? মীরা আমার উপর একটু বেশি ফিদা। আমি বুঝতে পারছি না কি করা উচিত। আমি তো এমনিতে কিছু বলিনি। মীরাকে সামলা ভাই, তোর দিকে যেভাবে তাকাচ্ছে মনে হচ্ছে তোকে আজ পিটাবে। পারবে না, নিধি আছে তো, সেভ করবে আমায়। হ্যাঁ, নিধি তোর বউ হয়। হবি, চুপ কর এখন। শুভ সামনে চল। আবির নিধিকে কথাটা বলে শুভকে নিয়ে এগিয়ে আসে। নিধি আবিরের শেষ কথাটা শুনে আবিরের দিকে অবাক হয়ে তাকায়। হঠাৎ মস্তিষ্ক আবিরকে নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যায়। দেখুন, সব কথা তো ফাইনাল হয়েই ছিল। ছেলে মেয়ে দেখার বিষয়টা একটু আনুষ্ঠানিকের করা হয়েছিল। নীরব আর নীরা যদি মত দেয় তবে 3 দিন পর বিয়ের কাজ শেষ করতে পারি। আমাদের কোনো সমস্যা নেই, আমরা সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছি। নীরা নীরবকে পছন্দ করে, তাই 3 দিন পর বিয়ের দিন ঠিক করা যেতে পারে।
আমাদের নীরবও নীরাকে পছন্দ করে, এই নিয়ে কারো কোনো মতামত আছে? আসলে নীরা আর ওর পাশে থাকা মেয়ে বর্ষা একে অপরের কাছের বন্ধু, তাই 3 দিন পর বর্ষাকেও বিয়ে দিতে চাচ্ছিলাম আমরা। একদিনে দুটো বিয়ে, এটা তো আরো দারুণ হবে। ঠিক আছে, সবকিছু ফাইনাল, বিয়ে 3 দিন পরেই হবে। সবাই মিষ্টিমুখ করতে থাকে। শুভ আর আবির দূরে দাঁড়িয়ে আছে। জিসান এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের পাশে দাঁড়িয়ে তাচ্ছিলে হাসি দিয়ে বলে, বলছিলাম না বর্ষা আমার হবে, কেউ তা আটকাতে পারবে না, বর্ষা শুধু আমার। বিয়ের দিন ঠিক করা হয়েছে, এখনো বিয়ে হয়নি, খুশি হওয়ার কিছু নেই। হা হা, শোন তোকে একটা কথা বলি, বর্ষাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই, তবে একটা গোপন ইচ্ছার কথা বলি, বর্ষাকে শুধু ব্যবহার করতে চাই। 1 রাত হোক আর 1 মাস হোক, তাকে শুধু বিছানাতেই ব্যবহার করব। তোকে আমি আবির, জিশান তুই এখান থেকে যা। আবির ভাই, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড, হা হা। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। বড় মা আবিরের হাত ধরে রাখে। আবির শুধু রাগি চোখেই তাকিয়ে থাকে জিসানের দিকে। বড় বলে, আবির প্লিজ, বর্ষার জন্য মন খারাপ করিস না, আমি আছি তো, তোর জন্য রাজকন্যা এনে দেব। আমার বর্ষাকে চাই, আর সে আমার হবেই, এটা আমি বলে দিচ্ছি। যাও এখন সামনে থেকে, কিছু ভালো লাগছে না। বড় মা আবিরের কাছ থেকে চলে যায়। আবির বর্ষাকে খোঁজার চেষ্টা করে। হঠাৎ আবির শুনতে পায়, আমাকে ভালোবেসে কোনো লাভটাই তুমি পাবে না, পুরোটা লস হয়ে গেল তোমার। আমি তোমার ভাইকে বিয়ে করতে যাচ্ছি, প্রেমিকা যখন ভাবি। তুমি পিছনে কখন আসছো আর কি বললে? প্রেমিকা যখন ভাবি, এটা উল্টো করো জিসানের জন্য, ভাবি যখন বউ। তোমার এমন ননসেন্স কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই, তোমাকে আমার সহ্য হয় না। 3 দিন পর বিয়ের সব দায়িত্ব তুমি নেবে, এটাই বলতে আসলাম। বাই মিস্টার হাবাগোবা। বর্ষা কথাগুলো বলে ওখান থেকে চলে যায়। বর্ষা আজ অনেক পাপি। এতদিন সে অনেক ছেলেদের সাথে মজা করেছে, কাউকে কখনো ভালোবাসেনি বা ওভাবে দেখেনি, কিন্তু এতদিন পর জিসানকে সে ভালোবাসছে। আবার জিসানকেই বর্ষা পেতে যাচ্ছে। আর কি চাই বর্ষার? সে এখন এসব ঝামেলা থেকে বের হতে চায়, জিসানকে আপন করে নিতে চায়। শুভ বলল, কিভাবে তুই বর্ষাকে নিজের করবি? সেটা সময় হোক, টের পাবি। আমি লুজার, তাই না? লুজারের জন্য 1 বলই যথেষ্ট 6 মারার জন্য, কারণ লুজার যেটা খেলবে সেটা ও মনোযোগ দিয়েই খেলবে। আমিও খেলবো, তবে 6 নয়, বর্ষাকে কাছে পেতে। আবির কথাগুলো বলে বাইরে এসে গাছের নিচে বসলো। খুব কান্না পাচ্ছে ওর। সবার সামনে বর্ষাকে নিজের করবে বললেও কি করবেও নিজেই তা জানে না। সে এমনিতেই সাদাসিধে একটা ছেলে। বর্ষাকে নিজের করে পাওয়ার বাসনা বিশাল। নীরবে শুধু কাঁদতেই জানে আবির। আবির পারছে না আর এত কিছু সহ্য করতে। সে কখনো বড় মা ছাড়া কারো থেকে ভালোবাসা পায়নি। দেশে আসার পর বড় মা ভালোবাসা দেয়, কিন্তু বাকি সময়ও একাই কাটিয়েছে। কেউ তার পাশে থাকে না। আবির এজন্য চুপচাপ হাবাগোবা হয়ে গেছে। আবিরকে একা বসে থাকতে দেখে মীরা কোনো দিক না তাকিয়ে হন হন করে হেঁটে আবিরের সামনে এসে দাঁড়ায়। নীরবে একটু পরে এখান থেকে চলে যাবে, কিন্তু তার আগে মীরা আবিরের সাথে কথা বলতে চায়। আবির কাছে এসে কিছু সময় আবিরের মুখের দিকে তাকিয়ে থাকেও, তারপর পাশে ফাঁকা জায়গাতে দেয়। মীরা বসলো। কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর প্রশ্ন করে, মিস্টার আবির, কেন করলেন এমন? কি করেছি আমি? সেদিন কেন চলে এসেছিলেন? আমাকে কেন বলেননি আপনি ভাবির কাজে? আমাকে কেন বলে আসেননি আপনি? আমাকে খুঁজেছিলা? অনেক, তবে কোথায় খুঁজবো সেটা জানতাম না। মনে মনে আপনাকে খুঁজেছিলাম। বারবার একটাই প্রশ্ন জেগেছিল মনে, কেন তুমি চলে গিয়েছো? তোমাকে কি কখনো দেখতে পাবো না আর? হাসলেন কেন? তোমার ভাবনাতে আমাকে তুমি করে বললা। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে অনেক সেবা করেছিলে। তুমি না থাকলে হয়তো আমি এতদিনে সুস্থ হতে পারতাম না। সরি। এইভাবে কেন বলছেন? আবির মীরার প্রশ্নের উত্তর দেয় না। সেখান থেকে উঠে চলে যায়। মীরা শুধু চেয়ে চেয়ে দেখে।
মীরা পেছন থেকে আবিরকে ডাকার সাহস দেখায় না। অন্যদিকে নীরব মীরার দিকে একটি প্যাকেট বাড়িয়ে দেয়। নীরা প্যাকেট হাতে প্রশ্ন করে, কি আছে? খুলে দেখো। বেনারসি? ওয়াও, আমার পছন্দের রং। তোমাকে তো কখনো পছন্দের রং নিয়ে কিছু বলিনি। এটা তোমার কাজিন জানিয়েছিল তোমার এমন বেনারসি পছন্দের হবে। কি বলো? ওর সাথে তোমার কিভাবে দেখা হয়েছিল? 3-4 দিন আগে তো আবির আমাদের বাসাতেই ছিল। তোমাকে না বলেছিলাম একটা ছেলের কথা? সেই ছেলে তো আবির। কি, ও তোমাদের বাসায় ছিল আর আমাকে জানালে না? আচ্ছা, সব বলছি। নীরব সবকিছু জানায় মীরাকে। এদিকে আলিফ সাহেব আবিরের কাছে এসে দাঁড়ালো। আবির ওনাকে দেখে সালাম দেয়। আবির মাথা নিচু করে আছে। আলিফ সাহেব ঝাড়ি দিয়ে বলে, তোমার সাহস দেখে তো অবাক হচ্ছি। দেখতে তো হাবা হলেও তুমি না বলে চলে আসো কিভাবে? সরি স্যার, ভাবছিলাম একটু সারপ্রাইজ দেই। জানো তোমাকে আমি কত খুঁজেছি। প্রয়োজনে নাকি অন্য কারণে? মানে? আপনি আমাকে আপনার কোনো কাজে ব্যবহার করবেন সেজন্য খুঁজেছেন। তুমি বুদ্ধিমান বেশ, এই জন্যই তোমাকে পছন্দ। মিস্টার রহস্যময়কে খুঁজছেন? তাকে এত সহজে পাবেন না। সহজে পাওয়া গেলে সে রহস্যময় কেন হয়েছে? দুটো কাজ করুন। মিস্টার রহস্যময়ের কাছের কোনো মানুষ থাকলে তাকে গোপনে নিজের দলে নিন। আপনি রহস্যময় কাউকে বানিয়ে রহস্যময়ের মতো কাজ করাতে থাকুন, তাহলে আসলটা বেরিয়ে আসবে। আছে তো একজন খেচর, আফজল সাহেব, মানে তোমার বাবার বন্ধুর সাথে যিনি আসে, ওনার ছেলে হলো রহস্যময়। আর ওনার সাথে একজন সহকারী আছে, ইস্তাক নাম। সে হলো আমাকে সব খবর পাঠিয়ে দেয়। সব রেডি, শুধু দরকার একজন মিস্টার রহস্যময়কে। তুমি হবে মিস্টার রহস্যময়। আমি শুধুমাত্র এই একজন ব্যক্তির কাছে বুদ্ধিমান, বাকি সবার কাছে হাদারাম। তাই আলিফ সাহেবের কথা শুনে মুচকি হাসল আবির। আলিফ সাহেব আবারও জানতে চায়, আবির কথাটা হবে আমার রহস্যময় ছেলে। আপনি যেহেতু আমাকে হেল্প করেছিলেন, আপনাকে হেল্প করাই যায়। ওকে, আসল রহস্যময়কে খুঁজে দেব। বাই। বলে সেখান থেকে চলে গেল। আলিফ সাহেব অনেক হ্যাপি। অন্যদিকে সুমন বাইক নিয়ে আকাশ স্যারের ক্যাম্পাসে এসে দাঁড়িয়েছে। একটু পর সাইফ আসবে এখানে। আকাশ স্যার বের হলে তিনজনই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়বে। বর্ষার বিয়ে কারোর সাথে হতে দেবে না ওরা। বিশেষ করে সাইফ তো কখনো চাইবে না বর্ষার বিয়ে হোক। যদি বর্ষাকে ওরা সবাই না পায়, মানে সবাই তো বর্ষাকে চায়, কিন্তু কেউ যদি পায় তাহলে বর্ষাকে তুলে আনবে। এটাই ওদের প্ল্যান। বর্ষা নিজের না হলে কাউকে হতে দেবে না তাকে। সাইফ কোথায়? বর্ষার বিয়ে আটকাতে হবে। সাইফ এখন এসে পড়বে, আর বর্ষাকে আমরা দরকার হলে তুলে নিয়ে আসবো। আগে খোঁজ নিতে হবে গ্রামে বর্ষা আর কোনো ছেলের ঝামেলা করছে কিনা। যদি করে, তার সাহায্যে বর্ষাকে সোজা তুলে আনবো। এরপর এক এক করে বর্ষাকে শাস্তি দিব। চলো তাহলে গ্রামে, সাইফ আসছে। সুমনের কথা শুনে গেটের দিকে তাকায় আকাশ। সাইফ বাইক নিয়ে এগিয়ে আসছে। সাইফের মনে একটাই চিন্তা, বর্ষা তাকে ভালোবাসে। বর্ষাকে সে সবার থেকে সেভ করে নিজের করে নেবে, নাহলে জোর করে হলেও বর্ষাকে সাইফ নিজের করে নেবে। সাইফ এসে ওদের সাথে যোগ দেয়। তারপর আর তিনজন একসাথে 3টে বাইকে করে বর্ষার গ্রামের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। তারপর তিনজনের মনের মধ্যে 3 রকম ভাবনা। সেই ভাবনাতে আছে আবার বর্ষার প্রতি আকর্ষণ। মূলত তিনজন 3 রকম প্ল্যান নিয়েই বর্ষার জন্য গ্রামে যাচ্ছে। সাইফ চাইছে ওদের দুজনকে ফাঁকি দিয়ে বর্ষার চোখে হিরো হয়ে বর্ষার মনে ওর প্রতি ভালোবাসা তৈরি করবে। আবার সুমন চাচ্ছে সাইফ আর আকাশকে ফাঁসিয়ে দিয়ে সুমন বর্ষাকে নিয়ে চলে আসবে। আবার ওদিকে আকাশ ভাবছে বর্ষাকে কোনো রকম সবার প্রতি খারাপ কিছু তুলে ধরে তাকে জোর করে হলেও শহরে নিয়ে আসবে। বর্ষাকে ওরা তিনজনই চায়, কিন্তু একে অপরের কাছে কেউ কিছুই প্রকাশ করছে না। অন্যদিকে আলিফ সাহেব তার ঢাকার অফিসে তার লোকদের কাছে ফোন দেয়, জানিয়ে দেয় আমি খুব দ্রুত চলে আসছি ঢাকায়, সাথে নতুন কেউ একজন আসছে, কিন্তু তার নাম ঠিকানা সব গোপন থাকবে। সবাই আলিফ সাহেবের এমন রহস্যময় কথা শুনে চুপ হয়ে যায়, কিছুই বলে না তারা। আলিফ সাহেব আবিরকে নিয়ে নতুন প্ল্যান শুরু করেছে। আবিরকে বানাবে রহস্যময়। আসল সেই রহস্যময়ের সাথে লড়াই করার জন্য আবিরকে তিনি তৈরি করবেন। নীরাদের বাড়ি থেকে সবাই চলে আসে। আবিরকে নিয়ে মীরা অনেক কিছুই ভেবেছে, কিন্তু এই ভাবনার কোনো শেষ মীরা খুঁজে পাচ্ছে না। আবিরের কাছে সে হঠাৎ অন্য অপরিচিত কেউ যেন হয়ে গেছে। অন্য আবিরকে সে দেখছে। আবির কি করবে? আবির তো আগে থেকেই বর্ষাকে ভালোবাসে। আবির প্লে বয় হলে মীরা কষ্ট পেত, আবিরও কষ্ট পাচ্ছে।
কিন্তু কষ্টটা শুধু বর্ষার থেকেই পাচ্ছে। বর্ষা ছাড়া সে এখন কোনো কিছু ভাবতে চায় না। বর্ষাকে যেভাবে হোক সে চায়। বর্ষা ছাড়া যেন সে অচল। জিসানকেও তার সরাতে হবে। আর বর্ষা, সে তো ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে। এখন সে না পারছে কোনো কিছু ভাবতে, আর না পারছে জিসানকে ছাড়তে। জিসানকে এখন সে ভালোবাসে, জিসানকেই সে চায়। বর্ষা দাঁড়িয়ে আছে, অর্কর সামনে দাঁড়ায়। বর্ষা মাথা নিচু করে নিল। অর্কের মুখে বিষণ্ণতা। অর্ক গম্ভীর গলায় বলল, জিশান ভালো ছেলে না। কফি শপে একটি মেয়ের সাথে 18 মতো লেগেছিল, অথচ সে মার খায়নি। কি থেকে কি হয়ে গেল, আবির মার খেলো। প্লিজ, আমি আবিরের কথা শুনতে চাই না। আচ্ছা শোনো, তুমি নিজেকে অনেক বুদ্ধিমতী মনে করো তাই না? আসলে তুমি বোকা। আমি কখনো তোমার উপর ফিদা হইনি। আমি তো আবিরের বন্ধু। তোমার কথা আবির অনেক আগেই আমাকে বলেছিল। তোমাকে একটু বাজিয়ে নিচ্ছিলাম। তুমি ভুল করেছো বর্ষা। চুপ। তোর নিজের দিকে একবারও তাকিয়েছিস? নিজেকে দেখেছিস কখন আয়নাতে? তোর যোগ্যতা নেই সাথে কথা বলার। তুই যেমন নিজে এসে আমাকে বাজিয়ে দেখছিলি, তোর কথাতে ছিল তুই কতটা মিথ্যে বলেছিস। আর বর্ষা ভুল করবে? আমাকে জ্ঞান দিতে আসছিস? সামনে থেকে যা। অর্ক কিছুই বলল না, চুপচাপ কিছু সময় বর্ষার দিকে তাকিয়ে থাকলো। বর্ষা অর্কের থেকে সরে আসে। নিজেই জানেন এখন বর্ষা কি বলা শুরু করেছে, কিন্তু অর্ক আরও কিছু সময় নিয়ে বর্ষার দিকে তাকিয়ে সেখান থেকে চলে আসে। বর্ষা কিছুই ভাবতে পারছে না। বারবার কেন ওর সামনে আবির টপিক আসছে সেটাও বুঝতে পারছে না। কিছু ভালো লাগছে না ওর। সাইফরা গ্রামের মধ্যে চলে আসে। ওরা কোথায় যাবে ঠিক বুঝতে পারে না। একটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। রনিরা সেখানেই বসেছিল। তিনজন শহরের ছেলে দেখে ওরা কিছুটা অবাক হয়। রনি এগিয়ে আসে, প্রশ্ন করে, তোমরা শহরের লোক, কোথায় যাবে? ঢাকা থেকে আসছি, এখানে এসেছি একটা কাজে। হ্যাঁ, বিয়ে? কিন্তু আমরা তো বাড়ি চিনি না। কার বিয়ে? বর্ষার বিয়ে নাকি নীরার বিয়ে? হ্যাঁ, বর্ষার বিয়ে। বর্ষার বাড়িটা একটু দেখিয়ে দিবা? কিন্তু বর্ষা তোমাদের কি হয়? আমাদের ফ্রেন্ড। আসলে ওদের ভাবি নয়, আমার গার্লফ্রেন্ড হয়। তোমার কি বর্ষা? ও তাই নাকি? কিন্তু বর্ষা তো ওদেরও ভাবি হয়। রনি শেষ কথাটা সজীবদের দিকে তাকিয়ে বলল। সুমন সাহেব আর আকাশ অবাক হয়ে রনিদের দিকে তাকিয়ে থাকে। নাহিদ হাত উঁচু করে নির্দেশনা দেখিয়ে বলে, সামনে যে এক ডান পাশের রাস্তা দেখছেন, ওদিকে গেলে যে 5 তলা বাড়ি দেখবে, সেখানে বর্ষা থাকে। ধন্যবাদ। এক মিনিট বউ, বলো। হিসাবটা বুঝলাম, বর্ষা ভালো মেয়ে না, কাহিনীটা গোল মেলে। আর তোমাকে যখন বললাম বর্ষা ওদের ভাবি হয়, তোমার মধ্যে কোনো রিয়েক্ট নেই। তার মানে মেয়ে সম্পর্কে তোমাদের অনেক জানা আছে। আসলে বর্ষা আমাদের সবার গার্লফ্রেন্ড। সে আমাদের অজান্তে সবার সাথে রিলেশন রেখেছিল, কিন্তু আমরা কেউ তা জানতে পারিনি। যখন জেনে গেলাম তখন থেকে আমরা বন্ধু। আর বর্ষার বিয়ে হচ্ছে শুনে আমরা এসেছি। বর্ষার বিয়ে হতে দেব না। আমরা না পেলে বর্ষাকে কারো হতে দেব না। ওয়াও, গ্রেট থিংস ব্রো। সেম ভাই, প্রথম যখন বর্ষাকে দেখি, মালটা দেখে পুরাই। ওই মাল মানে? ও সরি ব্রো, আসলে বর্ষাকে দেখে পুরো ফিদা হয়ে যাই। তার থেকে প্রেমের সিগন্যাল ছিল জোরালো। তবে মাঝখান থেকে আবির নামে ছেলেটা এসে ঝামেলা বাঁধায়। আবির? এই আবিরটা আবার কে? ছোট ভাই আবির বেচারাও বর্ষাকে ভালোবাসে। 12 ভাতারি দেখেছি রে ভাই, কিন্তু বর্ষার মতো একটাও দেখিনি। একটা মেয়ে কতগুলো ছেলেকে নাচাতে পারে ভাই রে। বর্ষা ইজ লেজেন্ড। জানি। সে আমরা ছাড়া আরো অনেক ছেলের সাথে ভালোবাসার গেম খেলেছে। সে একজন পাকা খেলোয়াড়, একজন বুদ্ধিমতী প্লে গার্ল। কিন্তু জিসানটা কে? জিসানের সাথে তো বিয়ে হতে যাচ্ছে বর্ষার, কিন্তু মাম্মা এখানে তো একটা টুইস্ট আছে। টুইস্ট? সজীব তোরা থাক, মামাদের সাথে একটু খাতির জমিয়ে ফেলি। রনি কথাটা বলে ওদের তিনজনের সাথে পায়ে হেঁটে বর্ষাদের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সুমন, সাইফ আর আকাশ তিনজন ছেলে এমন একজনের সাথে পরিচিত হতে যাচ্ছে যে কিনা বর্ষাকে ওদের মতো করে বিয়ে আটকাতে চায়। চড়ে চড়ে যেন মিলে গিয়েছে সব। 10 মিনিটও হয়নি ওরা তিনজন রনিকে দেখেছে, কিন্তু ওদের মিল শুধুমাত্র বর্ষাকে নিয়েই হয়ে গেছে। রনি বলতে থাকে,
জিসানের সাথে বর্ষার বিয়ে হচ্ছে, কিন্তু জিসান বহুত হারামি। সে বর্ষাকে বিয়ে করতে চায় না, বিয়ের আগে তাকে একবার চেকে দেখতে চায় ও, যার জন্য আমাদেরকে টাকা দিয়েছে, আমরাও রাজি। তবে প্ল্যান বিয়ের আগে বা বিয়ের দিনই বর্ষাকে তুলে আনবো। এরপর বর্ষার সামনে জিসানকে আমরা খারাপ বানিয়ে দেবো। বর্ষা জিসানকে বিয়ে করবে না, কিন্তু আবার আমরা জিসানের সামনেই বর্ষাকে নিয়ে খানিকটা নাগিন ডান্স করব। বর্ষা আমাদের হবে, বিয়েও হবে না। আবার আমরা প্লেগার্লকে শাস্তিও দিতে পারবো। ওয়াও, এটা তো গ্রেট একটা আইডিয়া। ঠিক এরকমই যেন চাচ্ছিলাম। রনির কথায় আকাশ, সাইফ আর সুমন তিনজনই সায় দিয়ে উঠল। কথা বলতে বলতে ওরা চারজন বর্ষাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। রনি বলে, জিসানকে ডাকি, তার সাথে পরিচিত হয়ে নিবে। রনি ফোন বের করে জিসানকে কল দেয়। জিসান তাড়াতাড়ি বাড়ির বাইরে চলে আসে। জিসান দেখে রনি তিনজন ছেলের সাথে দাঁড়িয়ে আছে। ইশারা করে বাড়ি থেকে দূরে আসতে বলল। চারজন জিসানের কাছে আসে। জিসান বলে, কি ব্যাপার, তোমরা এখানে ডাকলে কেন? বস, বর্ষা নিধিকে তুলে নেওয়ার জন্য কাল রাতেই প্ল্যান করছি, মানে রাতে তাকে নিয়ে যাব। আপনি আগে থেকে আমাদের জায়গাতে থাকবেন। এরা তিনজনের সাথে আমি বর্ষাকে তুলে নিয়ে আসবো। বর্ষা নিধি আপনার। ভাবুন, বর্ষার মতো মেয়ে কখনো আপনার সাথে যায় না। আপনাকে আরো স্মার্ট মেয়ে দরকার। বর্ষা যে কিনা আপনাকে তুচ্ছ মনে করে, নিধি যে কিনা আপনাকে অপমান করে, তাকে আমরা ছেড়ে দেব না। ওয়াও, যা করবা তাড়াতাড়ি, বিয়ের আগেই যেন সব হয়। এরপর যা খুশি হয় দেখা যাবে। তবে বর্ষাকে দ্রুত তুলে নিয়ে যাবে, বাকিটা আমি দেখছি। জিসান কথাটা বলে সেখান থেকে চলে যায়। রনি মুচকি হাসতে থাকে। ওর হাসিতে ভয়ঙ্কর কিছু আছে তা জিসান বুঝতে পারছে না। এখানে সব থেকে বেশি বুদ্ধিমান হলো রনি, আর বাকি এরা সবগুলো বোকা। রনি একা নিজেই এদের উপর মাইন্ড গেম শুরু করেছে, আর এরা সেই মতো করে নাচছে। এজন্য অল্প সময় কেউ বন্ধুত্বের হাত বাড়ালে সেই হাত না ধরাই ভালো। এতে সেই বন্ধুত্ব থেকে ক্ষতি না হলে ভালোবাসাটা পাবেন না। সে ব্যবহার করবে, পরে ক্ষতিও করবে। নীরার নানু সবাইকে ডাকে। সবাই একসাথে গোল হয়ে সোফাতে এসে বসলো। আবির বর্ষার দিকে তাকায়, কিন্তু বর্ষা আবিরের দিকে তাকানো তো দূরে থাক, ভুলেও সেদিকে ফিরছে না। আবির এরকম অবহেলার জন্য অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছুই যে করার নেই। ভালোবাসে যে বর্ষাকে, আর বর্ষার জন্য সে এমন অবহেলা এড়িয়ে চলাগুলো সহ্য করতে নিতে পারবে। নীরা নানু বলে, পরশুদিন বিয়ে, আজ বিকেল নীরব চাইছিল নীরাকে নিয়ে শপিংয়ে যাবে। এখানে ভালো একটা মার্কেট আছে, গ্রামে বিয়ে হচ্ছে, তাই গ্রামের কালচার রীতি মেনে কাপড় পরে বিয়ে হবে। এখানে কোনো শহরে কিছু না থাকে। বিয়ে মানে আনন্দ, আর আনন্দটা উপভোগ করতে হবে আমাদের। শপিংয়ে যেতে পারো সবাই। আজ বিকেল থেকে ডেকোরেশনের কাজ চলবে, আমরা থাকবো, তোমরা মার্কেটে যাবে। ওকে দাদু, সবাই যাবে, চিন্তা নাই। আমি, আবির সবাই মিলে সব কিছু সামলে নেব। গুড, তাহলে বিকেলে যাও। বাড়ির বড়রা বেরিয়ে গেল। সবাই এক এক করে রুমের দিকে যেতে থাকে। বর্ষার পাশে রিফাত এসে পাশে হাঁটতে থাকে। বর্ষা কোনো কথা বলে না। রিফাত বলে, তাহলে বিয়েটা করেই নিচ্ছ? তোমরা তো আটকাবে না? আটকানোর জন্য অধিকার খুঁজি। অধিকার তৈরি করে নিতে হয়, কেউ নিজে থেকে অধিকার দেয় না, বুঝলে? তা ঠিক, তবে আবির তো অধিকার তৈরি করতে চাচ্ছে, তাকে কোনো সুযোগ দিচ্ছ না। আবিরকে আমার সহ্য হয় না। আবির একটা বিরক্তিকর ছেলে, দেখতে খ্যাত। কি আছে ওর মধ্যে যা দেখে আমি ইমপ্রেস হব? দাও, তোমাকে একটা কথা বলি। বলো। জিসান কিন্তু ভালো না। জিশানকে নিয়ে কোনো কথা শুনতে চায় না আমি। একটা জিনিস বুঝে গিয়েছি, জিশানকে সবাই খারাপ বলছে, তার মানে জিশান খারাপ না। তোমরা আমাকে পেতে চাও, সে কারণে তোমরাই ওকে খারাপ বানিয়ে দিচ্ছ। আর আমি বোকা, জিশানকে ভুল বুঝতে শুরু করেছিলাম। আর কখনো এটা করব না। এখন থেকে পুরোপুরিভাবে জিশানকে আমি ভালোবাসবো, কখনো ওকে ছাড়বো না। আর প্রশ্ন আবিরকে নিয়ে, আমি কখনো তাকে সহ্য করতে পারবো না। বর্ষা কথাগুলো বলে হন হন করে সেখান থেকে চলে যায়। রিফাত বোকার মতো কিছু সময় বর্ষার দিকে তাকিয়ে থাকে। জোরে একটা শ্বাস নিয়ে রিফাত সেখান থেকে চলে যায়। আবিরের কাছে সে দাঁড়ায় ও আবিরকে বলে, বর্ষা কখনো তোকে ভালোবাসেনি। বর্ষা আসেনি, তবে বাসবে, সময় মতোই বাসবে। জানি না, মন বলছে সে তোকে ভালোবাসবে না। অপেক্ষা করো, যা শপিংয়ের জন্য রেডি হ, আমি যাব না।
আমার কাজ আছে। আবির কথাটা বলে বাড়ির বাইরে আসে। ফোনটা ভাইব্রেট করছিল বেশ কিছু সময় ধরে। আবির ফোন বের করে। আবিরের নাম্বারটি আলিফ সাহেব নিয়ে গেছে যাওয়ার সময়। তারপর থেকে কল করে যাচ্ছে। আলিফ সাহেবের প্রয়োজন আবিরকে, সেজন্য আবিরকে ফোন করছে বারবার। আবির রিসিভ করে। আবির আমার কথা কিছু ভাবলো। আমার সাথে দেখা করুন। ওকে, কোথায়? এখানে একটা ব্রিজ আছে, আসুন ব্রিজের উপর কথা বলি। সেখানে যেতেই তো বিকেল হয়ে যাবে। আচ্ছা তুমি বের হও, আমি তোমাকে পিক আপ করে নিচ্ছি। আলিফ সাহেব ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি বাইরে বের হয়। আবির আর আলিফ সাহেব শপিংয়ে যাবে না। দুজন আজকে কথা বলবে। গ্রাম ছাড়া বেশ কিছুটা দূরে একটা ব্রিজ করা আবির আগে থেকে চেনে। আর কিভাবে চেনে সেটার পেছনে একটা রহস্য আছে, যা সময় হলে সবাই জানতে পারবে। দুপুরে খাবারকে সবাই রেডি করতে থাকে শপিংয়ের জন্য। বড়মা খাবার টেবিলে আবিরকে খুঁজেছিল কিন্তু পায়নি। আপাতত কেউ জানে না আবির কোথায়। খাবার শেষ হয়েছে অনেক আগে। সবাই রেডি শপিংয়ে যাওয়ার জন্য। গাড়িতে করে সবাই শপিংয়ের জন্য যাচ্ছে। বর্ষা জিসানের পাশে বসে আছে। জিসানকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বসলো। 3 রাস্তার চত্বরে সে বর্ষার চোখ আটকে যায়। যদিও গাড়ির স্পিড ছিল বেশ, কিন্তু রাস্তার মোড়ে দোকানটার সামনে 4 জন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বর্ষা। 4 জন ছেলেকেই চিনে, সাইফ, সুমন, আকাশ আর রনি। 4 জন একসাথে একই জায়গাতে কিভাবে? প্রশ্নে চমকে জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করে। জিসান হাত দিয়ে জড়িয়ে নিজের কাছে টেনে এনে প্রশ্ন করে, কি ব্যাপার, বাইরে কি দেখছো? ওখানে না মানে ওখানের দোকানের চা অনেক সুন্দর। আমি, নীরা আর অতসী এসেছিলাম খেতে। আচ্ছা, আসার সময় ওখানে ভিড় দেখলে না তুমি? কই ভিড়? কাউকে তো দেখলাম না। কাউকে না? দোকানের সামনেই তো দেখলাম কতগুলো বাইক, ছেলে দাঁড়িয়ে আছে অনেক। আরে না, সব তো ফাঁকা ছিল। বর্ষা থেমে যায়। হয়তো তার চোখের ভুল হবে ভেবে আর জিসানকে প্রশ্ন করেনি। কিন্তু জিসান চাইছে বর্ষা যেন এসব নিয়ে কথা না বলে, তাহলে প্ল্যান সম্পর্কে জেনে যাবে সে। আর ও একবার জেনে গেলে সবকিছু শেষ। জিসানের কাঁধে মাথা রাখে বর্ষা। জিসান এক হাত দিয়ে জড়িয়ে নিল বর্ষাকে। তবে জিসানের হাতে লোকদের চোখ ফাঁকি দিয়ে বর্ষার শিহরণ জায়গা স্থানের দিকে এগিয়ে যেতে থাকে। বর্ষা জিসানের এমন কাণ্ড বুঝতে পেরে সাথে সাথে নিজেকে সরিয়ে নেয়। জিসান প্রশ্ন করে, কি হয়েছে, সরে গেলে কেন? জিসান, এসব কি? কোন সব? দেখো, আর তো একদিন পর বিয়ে, নিজেকে সামলাও। কাম অন বর্ষা, এটা সহজ ব্যাপার। আমার এখন ইচ্ছা হচ্ছে, আমি কি করব? আমি তোমাকে সত্য কথা বলি, আমি ছেলেদের সাথে মজা করি সত্য, কিন্তু ওরকম খারাপ না যে নিজেকে প্রমাণ দিতে হবে ভালোবাসায়। বর্ষা, তুমি কিন্তু বেশি বেশি করছো। চুপ করো, আমার এসব একদমই সহ্য হয় না। বর্ষার মনটা আবার খারাপ হয়ে গেল। বর্ষা তোকে সত্যি অনেক বেশি ভালোবাসে। তাহলে জিসান কেন এটা বুঝতে পারছে না? বর্ষার কাছে 1000টা অপশন থাকা সত্ত্বেও সে জিসানকেই চায়। তবু জিসান কেন এটা বুঝতে পারছে না? সে কি বর্ষাকে ভালোবাসে না? এমন অনেক চিন্তা বর্ষার মনে উকি দিলেও তার কোনো উত্তর বা সঠিক বিষয় সে খুঁজে পাচ্ছে না। তার কাছে এখন অনেক কিছু জটিল হতে যাচ্ছে। বিশ্বাস আর ভালোবাসাটা যেন কঠিন লাগছে ওর কাছে। শপিং মলের দিকে গাড়ি এগিয়ে যেতে থাকে। ওদিকে আবির সামনে সিটে বসে আছে, গাড়ি চালাচ্ছে আলিফ সাহেব। আবির আর উনি অনেকটা সময় হয়েছে একসাথে বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। দুজনেই নীরব হয়ে তাদের পরিচিত জায়গার দিকে যেতে থাকে। তারপর আলিফ সাহেব গাড়ি থামালো। বেশ অনেকটা সময় পর গন্তব্যে এসে পৌঁছেছে তারা। আবির গাড়ি থেকে নামে, চশমাটা ঠিক করে নিয়ে ও ব্রিজের ধারে যে দাঁড়ালো। সিমেন্টের বেড়ার উপর উঠে পা ঝুলিয়ে বসলো আবির। আলিফ সাহেবও একইভাবে বসলো। আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আবির, আমি রাজনীতি করি। আমাকে তুমি হয়তো চিনবে না, তুমি দেশের বাইরে থাকো সবটা সময়। আমি নেতা ছিলাম, কিন্তু আমার থেকে নেতার পদ নিয়ে নেওয়া হয়েছে, আর সেটা করেছে আফজাল সাহেব। তবে তিনি এত পাওয়ারফুল কারণ তার ছেলে আছে, যাকে সবাই মিস্টার রহস্যময় নামে চেনে। তাকে যদি নিজেদের জন্য ব্যবহার করি বা তাকে সরাতে পারি, তবেই আমি শান্তি পাবো। আর এটা কেবল তুমিই পারবে। তোমার মধ্যে একটা অন্যরকম কিছু আছে। হাসছো কেন তুমি? আমি কি ভুল বললাম?
মানুষকে ধর্মের জ্ঞান আর স্টুডেন্টদের পড়ার জ্ঞান কোনোটাই দিতে নেই। হয় আপনাকে তারা পাগল বলবে, না হয় বিরক্ত হবে আপনার উপর। এটা কেন বলবে? আমাকে কি করতে হবে? তোমাকে রহস্যময় হতে হবে, তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আমি কি পাবো? দেখুন, স্বার্থ ছাড়া ছোট বাচ্চাও কান্না করে না, স্বার্থ ছাড়া ভিক্ষুককে ভিক্ষাও কেউ দেয় না, স্বার্থ ছাড়া মসজিদও কেউ নির্মাণ করে না, আবার স্বার্থ ছাড়া কেউ নামাজও পড়ে না। সো আমি কি পাবো? বেশ কড়া করে কথাগুলো বলো তুমি, তবে এটা বেশ পছন্দের ব্যাপার আমার কাছে। বলো কি চাও? প্রথমবার আবির কারো কাছে কিছু চাইবে, তবে সেটা সময় মতো দেখবেন। বিয়েটা যেন কবে? পরশুদিন। কেন? বিয়ের সাথে আমার হয়ে কাজ করার ব্যাপারটা কি? বিয়ের দিন নতুন কিছু দেখতে পাবেন তো তাই। তবে চিন্তা নেই, আপনার কাজ হয়ে যাবে। আপাতত আলফাজ সাহেবের কোনো কাছের লোককে হাত করার চেষ্টা করুন। আছে তো, ইস্তাক নামের একটা ছেলে, বেশ বেটা কোনো কাজের না। বুঝলাম। আচ্ছা চলেন উঠি। ওরা দুজন বের হলো সেখান থেকে। এতটুকু কথা বলার জন্য আলিফকে এত দূর আবির নিয়ে আসছে, ব্যাপারটা আদেও কি সামান্য, নাকি কিছু একটা আছে? আবির একা একা হাসতে থাকে, হাসতে হাসতে বলে, যে কাজের না তাকে রেখে কি লাভ? আপনি তাকে টাকা কম দিচ্ছেন না, তাহলে সে কেন আপনার হয়ে কাজ করবে না? ইস্তাককে সরিয়ে দিন, তবে তার আগে ইস্তাককে দিয়ে মিস্টার রহস্যময়ের সাথে থাকা লোকদের কোথাও ডাকুন। ওদের দিয়ে ইস্তাককে সরান। টাকা পারে না এমন কোনো কাজ নেই। রাজনীতিতে নীতি রাখতে নেই, নীতির জায়গাতে টাকা রাখুন। দেখবেন আপনি নীতির উপরেই কাজ করেছেন। বাহ, দারুণ একটা কথা বললে তো তুমি। এই জন্য তোমাকে আমার প্রথম কথাতেই ভালো লেগেছে। ইউ আর গ্রেট। দেখবেন আপনি নীতির উপরে রাজ করেছেন। মানুষকে সহজেই রিভিউ দিবেন না। হয়তো সে সন্দেহ করবে, আপনি তাকে ব্যবহার করবেন, নয়তো সে ভাববে আপনি মিথ্যুক একজন। আর আমি যেটা বললাম সেটা করবেন। তবে একটা কথা, রহস্যময় একজন আছে। আমি আবার রহস্যময় হতে পারবো না, আমি হব মিস্টার নো ফেস। ওকে, তোমার কথা মতো কাজ হবে। ফোন বের করো। ফোনে কি যেন টাইপ করে 1 মিনিটের ভিতরে আবারও ফোনটা নিজের পকেটে রাখে। আলিফ সাহেব গাড়ি চালাতে থাকে। সে আবিরকে পেয়ে অনেক খুশি। কি বর্ষা শাড়ি পরে দেখার জন্য মেয়েদের সিক্রেট রুমের দিকে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে সামনে এসে দাঁড়ালো। বর্ষা মুখ উঁচু করে তাকায়, দেখে প্লাবন এসে দাঁড়িয়েছে। তুষারের দিকে তাকিয়ে বর্ষা অবাক, এখানে তুষারকে দেখবেও ভাবেইনি। প্লাবন প্রশ্ন করে, কি ব্যাপার মিস বর্ষা, আপনি এখানে? ও হ্যাঁ, আমি কিন্তু আপনার নাম জানি, আর আপনি যে আমাকে মিথ্যে বলেছিলেন এটাও জানি। কিসের মিথ্যে? থাক সেসব। আপনার হাতে হলুদ লাল একসাথে মিক্স শাড়িটাই মানাবে না, আরো সুন্দর শাড়ি আছে, সেগুলো নিন। আপনার পছন্দ বোধ বেশ সুন্দর। আপনার গায়ে থাকা টি শার্টটা আমার পছন্দের কালারের। হয়তো আপনি সুন্দর বলে এমনটা দেখছেন, তা এখানে কিসে শপিং করছেন? বিয়ের। বিয়ের? কিসের বিয়ে? আমার বান্ধবীর বিয়ে হতে যাচ্ছে পরশুদিন, তাই শপিং করতে এলাম। বিয়েতে একটা ছেলে দেখে আমিও বিয়ে করব ভাবছি। তাহলে তো আমাকেও বিয়েতে যেতে হয়। কেন? যদি সেই সৌভাগ্যবান ছেলেটা আমি হতে পারি তাহলে তো কোনো কথাই নেই। চেষ্টা করতে পারেন, ক্ষতি নেই। বর্ষা কথাটা বলেই ভিতরে চলে যায়। জিসান দূর থেকে সবকিছু দেখছিল। সে ফোন বের করে, রনিকে কল দেয়। রনিরা সবাই মিলে চা খাচ্ছিল। জিসানে ফোন পেয়ে তাড়াতাড়ি রিসিভ করে। জি বস, হঠাৎ ফোন, কোনো সমস্যা? এই বর্ষাকে তো আমি বিয়েই করব না, একে কালকেই তুলে নেই, তারপর দেখছি ওর কত শখ ছেলেদের সাথে কথা বলার। কি হলো বস, আপনি তো বিয়ের পরই সব পাবেন, তাহলে হঠাৎ এমন করেন কেন? কিসের বিয়ে? বর্ষাকে বিছানায় অবধি এক রাতের জন্যই ঠিক আছে। চাইলাম একটু আমোদ করব ওকে নিয়ে, বাট সে ছেলেদের সাথে মিশলেও ওভাবে মেশে না, এজন্য আর কোনো উপায় নেই। আর একবার বিয়ে হয়ে গেলে স্বেচ্ছায় ফুলের মধু আমার,
কিন্তু আমার স্বেচ্ছায় কোনো জিনিস ভালো লাগে না, জোর করেই পেতে চাই আমি। তাহলে মধুর আসল তৃপ্তি উপলব্ধি করা যাবে। একদম ঠিক বলছেন বস, ওকে তুলে আনবো। জিসান ফোন কেটে পেছনে ফিরে চলে আসার জন্য পা বাড়ায়, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। জিসান সামনে তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে। নিধিকে দেখে ওর রাগ উঠে যায়। নিধির দিকে তাকিয়ে বলে, কি সমস্যা তোর? ছেলে দেখলেই কাছে ঘেঁষতে ইচ্ছে করে, যাবি নাকি সাথে? চল, হিসেবটা বুঝিয়ে দেই। নিধি নিজেকে সামলাতে পারে না, চড় মারার জন্য হাত ওঠায় ও। কিন্তু পাবলিক প্লেসে চড়ের কারণ জানাজানি হলে ওদের বাড়িরই সম্মান নষ্ট হবে। তবে নিধি থামে না, সে বলে, তোর মতো কুত্তার সাথে আমার ধাক্কা লাগছে, ভাবতে তো আমার গা জ্বলে যাচ্ছে। কি বললি? আমি কুত্তা? তোকে আমি? আরে কি করবি? ছেলে বলে যা খুশি করবি, শালা কুকুর কোথাকার। জিসানের সামনে থেকে চলে আসে নিধি। জিসান নিজেকে খুব কষ্টে সামলায়। একটা রাতেরই তো ব্যাপার, কালকেই সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এরপর জিসান সব দোষ আবিরের উপর চাপিয়ে দিয়ে এখান থেকে চলে যাবে। বেশ বড়সড় একটা প্ল্যান করেছে জিসান, তাই নিজেকে এখন সামনে নিল। শপিং শেষ করে বাড়িতে আসতে আসতে বেশ কিছুটা রাত হয়ে যায়। প্লাবন ছেলেটা পেছনে পিছনে আসছিল, কিন্তু পরে আর বর্ষা প্লাবনকে দেখেনি। বর্ষা মনে মনে বলে, ছেলেরা এমন কি পায় মেয়েদের মাঝে, একটু সুন্দরী হলেই পেছনে ঘোরা শুরু করে। কারো মধ্যে আলাদা কিছু পেলাম না। জিসান সবার থেকে আলাদা, মেয়েদেরকে পাত্তা দেয় না, অথচ আমি তাকে পেয়েছি। আবির সোফাতে বসে আছে, সে ফোনে গেমস খেলছিল। আলফা সাহেব আবিরের পাশে এসে বসলো। আবিরের দিকে তাকে মুচকি হাসি দেয়, আবিরও হাসতে থাকে। দুজনে বেশ কিছু সময় এমন শব্দহীন হাসি চালাতে থাকে। একটা সময় হাসি থামিয়ে আলফা সাহেব বলে, চারপাশে এত বোকাতে দল কেন? কারণ আপনি নিজেই বোকা, তাই। হা হা হা। কারণ তুমি নিজেই বোকা। হি হি হি। তারপর গেমটা কেমন আগাচ্ছে? টাউন হল 11 সব ম্যাক্স। খেলা ছেড়েছিলাম, আবার জয়েন হয়েছি। আরে ফোনের গেমসের কথা কে জিজ্ঞাসা করলো? আমি অন্য কোনো গেমস পারি না। আবির কথাটা বলে উঠে চলে যাচ্ছিল, তখনই হুড়মুড় করে শপিং থেকে ফেরা মানুষেরা ভেতরে আসতে থাকে। বর্ষা এগিয়ে আসে। আবির হেঁটে উপরের ঘরের দিকে যাচ্ছিল। বর্ষা দৌড়ে আসে আবিরের কাছে। আবিরের পাশে হাঁটতে হাঁটতে বলে, ভাবির থেকে শপিং ব্যাগগুলো ধরতে তো পারো নাকি? কি ব্যাপার, মুড অফ নাকি? না। হাই হাই, কষ্ট তো হয়। ভালোবাসার মানুষটা যখন ভাবি হয় তখন তো কষ্ট হবেই। আর মাত্র একদিন, এরপর আমি তোমার ভাবি। ফুটবল খেলা দেখো নিশ্চয়ই। মনে আছে 14 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্মানির ম্যাচ? অতিরিক্ত সময়ের মাত্র কয়েক মিনিটেই একটা গোলে হেরে যায় আর্জেন্টিনা। সফলতার জন্য সারা বছর দৌড়ে লাভ নেই, 1 মিনিটের সুযোগটাই আসল কথা। আমার জন্য একদিন কেন, 1 ঘন্টায় অনেক কিছু হয়ে যেতে পারে। এটা ফুটবল ম্যাচ নয়, এটা জীবন জড়ানো ব্যাপার। তোমাকে আমি কখনো চাইবো না, এটা যেমন সত্য, তেমনি তোমাকে সারা জীবন গ্রহণ করে স্বামী হিসেবে মেনে নেওয়াটাও কখনো সম্ভব না। তুমি বরং আমাকে ভাবি হিসেবেই মেনে নাও। সময় হোক, দেখি কে কি করে। আবির বর্ষার দেওয়া শপিং ব্যাগ আবার বর্ষার হাতে ফিরিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। ভালো লাগছে না ওর কিছু। বর্ষা থেকে প্রতিবার কষ্ট পেতে পেতেও নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে। তবু আবির যেন বর্ষাকে চায়। মাসুম বসে আছে, হঠাৎ ওর নাম্বারে একটি ফোন আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে ইস্তাক কল করেছে। মাসুম রিসিভ করে। ইস্তাক আলফাজ সাহেবের লোক, এজন্য মাসুম ফোন রিসিভ করে। ইস্তাক আলিফ সাহেবের কথা মতোই কল দিয়েছে ওদের। আলিফ সাহেব আবিরের কথা মতোই কাজ করছে। ইস্তাকের কল রিসিভ করে মাসুম। কোথায় তোমরা? তাড়াতাড়ি দেখা করো, জরুরি কথা আছে, আর এটা অনেক সিক্রেট কথা। আলিফ সাহেবের ব্যাপারে জানানোর ছিল, ফোনে বলা যাবে না। কোথায় আসবো? আসো, ঢাকা শহরের পাশে যে জঙ্গল আছে সেখানে আসো। ওকে। ইস্তাক আলিফ সাহেবকে মেসেজ দেয়। মাসুমেরা যেতে থাকে সেদিকে। শ্যাম গাড়ি চালাচ্ছে, মাসুম বসে আছে।
হঠাৎ একটা মেসেজ আসলো ওর সিমে। মেসেজ থেকে মাসুম গাড়ি থামাতে বলে সিয়ামকে। পেছন থেকে রাফাত বলে, কি হয়েছে? আলিফ নিজেই মেসেজ করেছে আমাদের কাছে। মানে কি মেসেজ? ঈশিতাকে মারতে হবে আর ওর হয়ে কাজ করতে হবে। টাকার অফারে মেসেজ, প্রতি মাসে 5 কোটি 3 জনের জন্য। কি করবি? কি 5 কোটি টাকা? আমরা যেন কত পাই আলফাজ সাহেবের থেকে? 10 লাখ টাকা মাসে। করব, না হলে আলফাজের হয়ে কাজ। কি বলিস এসব? মিস্টার রহস্যময় যদি জানতে পারে আমরাই ঈশিতাকে মেরেছি তাহলে? দেখ ভাই, 5 কোটি টাকা আমাদের বানাতে বছর খানি লাগবে, যা 1 মাসের ব্যাপার। একটা প্ল্যান এসেছে। প্ল্যান বল, যদি ভালো লাগে তাহলে আলফাজের থেকে আলিফের সাথে যোগ দিব। আমরা 2 জায়গাতে কাজ করব, অফিসের হয়ে গোপনে, আলফাজের হয়ে সামনে। তবে আলফাজের কাজ বেশি করব, আমরা বুঝতে দেব না আমরা আলিফের লোক হয়ে গেছি। এটাই বেস্ট হবে। মেসেজ ব্যাক দে, বল রাজি, ইস্তাককে সরিয়ে দিব, বাকি থাকবে রহস্যময়, তো তাকেও দরকার হলে মেরে দিব। ওকে ডান। মাসুম মেসেজের রিপ্লাই করে। আলিফ সাহেব রাজনীতি যেন নতুন করে আবিরের থেকে শিখছে, কারণ মাসুমের মেসেজ এসেছে, সেখানে লেখা আমরা রাজি, তবে আমরা ছাড়া যেন কেউ না জানে। আলিফ সাহেব মেসেজটা ফরওয়ার্ড করে আবিরের কাছে পাঠিয়ে মুচকি হাসতে থাকে। আবির মেসেজটা পেয়ে মুচকি হাসলো। ইস্তাক আজকে শেষ হতে যাচ্ছে। অন্যদিকে বর্ষার ড্রেসগুলো দেখতে থাকে। এক্সট্রা একটি ড্রেস সে দেখতে পায়, 5টা শাড়ি, 5টা সালোয়ার মিলিয়ে অনেক জিনিস কিনেছে, কিন্তু আরও একটা প্যাক বেশি, আর সেটাতে বেশ সুন্দর একটা জিন্স আর একটা টপ। বর্ষা ড্রেসের দিকে তাকিয়ে থাকে। অনেক সুন্দর ড্রেস। এটা কখন নিল সে মনে করার চেষ্টা করে, তখনই ওর ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার থেকে কল রিসিভ করে। ওপাশ থেকে বলে, ওকে তুলে নেব। ড্রেসটা কেমন লেগেছে? তোমাকে এটা পরে দেখার ইচ্ছা হচ্ছিল। মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না। তার মানে বোঝাতে চাইছো এটা পরে তোমার সামনে আসি? হতে পারে সরাসরি বা ভিডিও কল। হ্যাঁ, বুদ্ধিমতী মেয়ে। জি মিস্টার প্লাবন, আমাকে পটানোর ট্রাইটা বেশ ভালো। চুমকি দিয়ে কাছে আসার ট্রাই করা হচ্ছে, কিন্তু আমি তো জানি তুমি পড়বে না। কেন পড়বো না? তার মানে পড়বে? কিছু বলে না। এই প্রথমবার কোনো ছেলে ওকে কথা শূন্যতায় ফেলে দিয়েছে। বর্ষা ভেবে পাচ্ছে না কি বলবে। একটা ছেলেই যেন তার অবাক করে দিয়েছে। নিজের কথায় নিজেই ধরা পড়ছে বর্ষা। বুদ্ধিমতী হলেও সে যেন পেরে উঠছে না প্লাবনের কাছে। কিন্তু প্লাবন তো জানেই না বর্ষা কি করতে পারে। বর্ষা বলে, পটানোর চেষ্টাই তো ঠিকভাবে করনি, তাহলে পড়বো কি করে? করিনি আর কি করতে হবে? দেখো তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে পারবো না। আমি কিরণমালা পরিবারের কেউ না যে সব পারবো। চাঁদের তো প্রয়োজন নেই, রোদ উঠলেই সে হারিয়ে যায়। আমার তো হারানো কাউকে লাগবে না, এমন একজন দরকার যে আমাকে সব সময় আঁকড়ে ধরে রাখবে। আমি কিন্তু ভালোভাবে আঁকড়ে ধরতে পারি। হয়েছে, রাখছি এখন, টাটা। বর্ষা ফোন কেটে দেয়। বর্ষা জানে এখন প্লাবন ওকে আবার ফোন দেবে, আর ঠিক তাই হলো। প্লাবন আবারও কল দেয়, কিন্তু বর্ষার এখন কল দেখার সময় নেই। সে তার ট্রিক্স অ্যাপ্লাই করে দিয়েছে তুষারের ওপর। প্লাবন এখন একটু বেশি বর্ষাকে নিয়ে ভাববে। ছেলেরা আর যাই হোক, মেয়েদের ইমোশনালটা সহজভাবে নেয় না, সিম্প্যাথি দেখাতে চলে আসবেই। আর বর্ষা এটারই ফায়দা নিয়েছে সবসময়। খাবার টেবিলে সবাই এসে বসেছে। মীরার মন ভালো নেই। আবিরকে সে চাইছিল, কিন্তু হঠাৎ করে আবির হারিয়ে গেছে। এই আবিরের প্রতি মাত্র একদিনের দেখা, তাতে মীরা সব অনুভূতি হারিয়ে যাচ্ছে তার শিহরণে। একদিন দেখা হয়েছে আলিফ সাহেবের সাথে, তাতেই মিস্টার নো ফেস বানিয়ে দিয়েছে আবিরকে। মাত্র একদিন দেখা হয়েছে নীরবের সাথে, তাতেই ছেলেটার প্রতি আলাদা ভাবনা আসে। শুধু কাছে থাকা এই মানুষগুলো আবিরকে চিনল না, অথচ দূরে থাকা মানুষেরা ঠিকই আবিরকে চিনেছে। পর বিয়ে, খাবার টেবিলে সবাই বিয়ে নিয়ে আলোচনা করছে। নীরবের সাথে নীরার বিয়ে হবে শিওর। আবার জিসানের সাথে বিয়ে ঠিক করা হয়েছে বর্ষার। বর্ষাকে আবির ভালোবাসে, এটা তার বড় মা ভালো করেই জানে, কিন্তু তিনি কিছুই করতে পারবে না। বর্ষাকে পেতে আবির যা কিছু করার করবে, বর্ষাকে যে ছাড়বেই না। আবিরের ফোনে আলিফ সাহেবের মেসেজ আসলো, ইস্তাক মরে গেছে। মিস্টার রহস্যময়ের লোক এখন আমাদের কাছে, এবার রাজনীতিতে চলবে আমার নীতি।
আবির রিপ্লাই করে না, সে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে। আলফা সাহেবের কাছেও খবরটা চলে এসেছে। সে মিস্টার রহস্যময়কে ফোন দিল। আবির রুম থেকে বের হয়েছে। আলফা সাহেবও তার রুম থেকে বের হয়েছেন। আবিরের হাতে ফোন নেই। আলফা সাহেব আবিরের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোন করতে থাকে তার ছেলে মিস্টার রহস্যময়ের কাছে। ইস্তাকতে মেরে ফেলা হয়েছে, সে আমার কাছের লোক ছিল। আমি তা জানি, সময় হোক আপনিও জানবেন কে মেরেছে। আপাতত এটা গোপন করে রাখেন। ফোনের অভ্যাস থেকে মিস্টার রহস্যময় কথাগুলো বলল। আবির দূরে দাঁড়িয়ে কথা শুনছে। সে চুপচাপ দাঁড়িয়ে আছে আলফা সাহেবের সামনে দূরত্ব রেখে। হঠাৎ নিচতলা থেকে ডাক আসা শুরু হয়। সবাই নিচের দিকে যাচ্ছে। আবির আলফা সাহেবকে ডাকে। কোনো সমস্যা হয়েছে? না, কিচ্ছু না, আসো নিচে যাই। আবির কিছু না বলে নিচে চলে আসে। সবাই সে জড়ো হয়েছে। সোফাতে হেলান দিয়ে আছে নীরার নানু। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি অসুস্থ। নীরার মামা জানায়, বিয়ে কালকেই হবে, নীরবদের সাথে কথা হয়েছে, আগামীকালকেই সকাল থেকে বিয়ে। বাবা অসুস্থ হয়ে পড়েছেন, ওনার ইচ্ছে কালকেই যেন বিয়েটা হয়। এ ব্যাপারে কারো কিছু বলার আছে? জিসান এমন সিদ্ধান্তে বিরক্ত। সে বর্ষাকে বিয়ে করতে চায় না। এমনিতে বিয়ে করবে না বলেই কত কিছু প্ল্যান করে রেখেছে সে, অথচ বিয়ে আরো একদিন আগে চলে এসেছে। জিসান রনিদেরকে ফোন করলো। বস, কি সমস্যা, এত রাতে ফোন? আজ রাতেই বর্ষাকে তুলে নিয়ে যেতে হবে। সব ব্যবস্থা করেছি আমি। নিধি আর বর্ষাকে তুলে নিয়ে যাওয়ার জন্য আমি আজকে সবার রুমে ক্লোরোফর্ম স্প্রে করে দেব। তোরা আসবি, নিধি আর বর্ষাকে তুলে নিয়ে যাবি। বাকিটা শেষ রাতে দেখব। যতজন আসিস সবাইকে নিয়ে চলে আসবি। মানে আজ রাতেই কেন? হারামি, বিয়ে কালকে সকালেই হবে। বিয়ে করব না, আমি দেশ ছেড়ে যাওয়ার টিকিট কেটে রেখেছি। আমার সমস্যা নেই, তবে শেষ বলে 6 মেরেই উঠব। জলদি প্ল্যান রেডি কর। আর কোথায় নিয়ে যাবি ওদেরকে? এলাকার বাইরে বিশাল একটি জঙ্গল, ওখানে ভূতেরা ছাড়া মানুষ যেতে পায় না। এই সেখানেই হবে সব। ওকে, আমরা রেডি হচ্ছি, আপনি বের হয়ে থাকেন, তবে টাকা কিন্তু সাথে রাখতে হবে। কাজ শেষ, টাকা আমার। বুঝেছি, রাখ এখন। জিসান ফোন কেটে দেয়। প্ল্যান সে আগে থেকে করে রেখেছিল, এজন্য ক্লোরোফর্ম নিয়ে রুমে বসে থাকে। সুযোগ বুঝে সবার রুমে যে স্প্রে করে দেবে। দেয়াল ঘড়ির দিকে তাকায় জিসান। 12:30 বাজে। সে অন্ধকারে রুম থেকে বের হলো। বাড়ির প্রায় সব রুমে স্প্রে করে দিয়ে আসে জিসান। আবিরের রুমের সামনে এসে দাঁড়ায়। আবির জেগেছিল। রুমের দরজা কারোরই লক করা ছিল না। আবিরেরও নেই। তবে আবিরের রুমে প্রবেশের আগে সে মনে মনে বলল, থাকে এই নাদান ছেলের মুখে স্প্রে করেই বা কি হবে? সে তো ভয়ে কিছুই বলতে পারবে না। নাদান একটা ছেলে, ভীতু। এর যত্ন থাকলেও সমস্যা নেই, বরং তাকে বর্ষা আর নিধির চিৎকার শোনাবো। হা হা হা। শুভ বাড়িতে নেই। ইস্তাককে মারা হয়েছে। সে বাড়ি ছেড়ে বহু আগেই বের হয়েছে। জিসানের এদিকে সবকিছু কমপ্লিট। রনিরা আগে থেকেই বাড়ির আশপাশে ছিল। 7 জন ছেলে বাড়ির ভিতর প্রবেশ করে। জিসান সোফায় বসেছিল। রনি আসতেই বলে, বস, আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি, আপনি আসেন। জলদি কর। এখানে টাকা আছে, নে ব্যাগটা ধর। আমি বের হয়ে গেলাম, আয়। জিসান কথাটা বলেই সেখান থেকে বের হয়। রনিরা দৌড়ে উপরে ফ্লোরে আসে। জিসানের কথা অনুসারে বর্ষার রুমের সামনে আসে। দরজা খোলাই আছে। রনি রুমে ঢুকতে যাচ্ছিল, কিন্তু সাইফ থামিয়ে দিয়ে বলে, বর্ষার রুমে আমরা 3 জন যাচ্ছি, তুমি নিধিকে নিয়ে আসো। ওকে। সাইফ, আকাশ আর সুমন বর্ষার রুমে প্রবেশ করে। বর্ষা কানে হেডফোন গুঁজে গান শুনছিল। হঠাৎ টেবিল ল্যাম্পের আলোতে দেখতে পায় 3 জন ছেলে রুমে প্রবেশ করছে। তাড়াতাড়ি হাত বাড়িয়ে রুমের আলো জ্বালায়। 3টে পরিচিত মুখ। মুখের দিকে তাকিয়ে বর্ষা চমকে যায়। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় সে। ভয়ে তোতলাতে থাকে বর্ষা। তোমরা এখানে? তোমাকে দেখতে এলাম। ওহ, দেখতে না, তোমাকে নিতে এলাম, চলো। মানে কি, কেউ আছো? চিৎকার করে কোনো লাভ নেই। ধরো ওকে, শাড়িকে বোঝাবো আজকে আমরা কেন এসেছি। কথাটা বলেই ওরা বর্ষার হাত টেনে ধরে। ওর ওড়না দিয়ে হাত শক্ত করে বাঁধে। মুখে নিজের ওড়না পেঁচিয়ে দিয়ে কাঁধে তুলে নিল বর্ষা। আবির বর্ষার চিৎকার শুনতে পায়।
বাইরে বের হয়ে আসে দেখে নিধি আর বর্ষাকে তুলে নিয়ে যাচ্ছে রনিরা। তোরা এখানে আর ওদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় ওদের। রনি একটা ছুরি বের করলো। সজীব এসে আবিরের হাত ধরলো। রনি ছুরি মারতে আসছিল কিন্তু থেমে যে বলে, থাকবে, দুর্বলকে মেরে মজা নেই। নে 100 স্টিক আছে, সুইচ চাপ দিয়ে লাঠি বড় করে নে, তারপর সোজা মাথায় মেরে অজ্ঞান করে ফেলাক। বাড়ির সবাই ওর থেকে শুনবে কি হয়েছিল। সজীব রনির হাত থেকে শর্ট হ্যান্ডস্টিক নিয়ে আবিরের মাথায় অনেক জোরেই বাড়ি দেয়। আবিরের মাথা পেটে রক্ত বের হতে থাকে। দুজন মেয়ে আবিরের এমন অবস্থা দেখে করতে থাকে। রনিরা বাড়ির বাইরে চলে আসলো। আবির ফ্লোরে পড়েই আছে। ওদেরকে গাড়ির মধ্যে তুলে নিয়ে জোরে টান দেয়। একটা গাছের নিচে বেঁধে রাখে দুজনকে। বর্ষার নিধি বসে আছে, মুখ আর হাত মাথা বেশ শক্ত করে। বর্ষার দিকে তাকিয়ে থাকে সবাই। বর্ষা সবার দিকে তাকিয়ে আছে। রনি বলে, মালডারে মুখ থেকে ওনাটা সরিয়ে দে। তোমাকে না বলেছি বর্ষাকে মার বলবি না? হট শালা, ভালোবাসা দেখাও। তুলে আনছিস আয়েশ করার জন্য, আবার ভালোবাসা দেখাও তুমি। বর্ষার গায়ে কেউ স্পর্শ করবে না। এ হিরোগিরি পরে দেখাবি। ওর গায়ে কত মাখন জমেছে, আজ তার শেষ দেখে ছাড়বো। আমাদের এখানে কেন তুলে এনেছো? ও মা, হে মেয়ে বলে কি? এখনো জানো না তোমাকে কেন তুলে আনছি? মা, ন্যাকামো ছাড়ো। বহুত দেখেছি তোর ন্যাকামি। আর না, কয়টা ছেলে লাগে তোর? আর কয়টা লাগবে? আমার জিশান তোদের সবাইকে মেরে ফেলবে। আমাকে যেতে দে। মাম্মা, ও বলে কি? হ্যাঁ, জিসান আসবে নাকি আমাদের মারতে? ভাই হাসি থামে না। শোন, সেমরি তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। তোকে একটা গুড নিউজ দেই জিসান। তোরা কেন দিবি? সে নিজেই অবাক হোক। কি বলিস তোরা? সবাই পেছনে ঘুরে তাকায়। বর্ষাও তাকায়। পেছনে তাকিয়ে যাকে দেখছে সবাই অবাক হয়ে গেছে। বর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেদিকে। সবাই চুপ হয়ে গেছে। বর্ষা তখন চিৎকার করে বলে, নি কে আছিস? আয়, আমাকে স্পর্শ করে দেখা। তোদের সাহস দেখি কতটা। কেউ কোনো কথা বলে না। সবাই বর্ষার দিকে তাকালো। বর্ষা সবার গম্ভীর চেহারা দেখে আরো হাসতে থাকে। বর্ষা আস্তে আস্তে হাঁপিয়ে ওঠে। সে হাসি থামাতেই 7 জন ছেলে বেশ শব্দ করে হেসে ওঠে। বর্ষা এবার অবাক হয়ে গেল। বর্ষা প্রশ্ন করে, তোরা হাসছিস কেন? কারণ ওরা জানে আমি নিজেই তো তোমাকে তুলে আনতে বলেছি। পেছনে থাকা ছেলেটা জিসান সেই কথাটা বলে উঠল। বর্ষার নিধি অবাক চোখে তাকিয়ে থাকে জিসানের দিকে। বর্ষা কি বলবে খুঁজে পাচ্ছে না। বিড়বিড় করে বলে, মানে খুব সোজা। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, আর বাসবো না। তোমার চরিত্রে সমস্যা আছে। এমন চরিত্রের মানুষের সাথে ভালোবাসার খেলা করা যায়, ঘর বাঁধা যায় না। আমি তোমাকে নিয়ে এক বিছানায় এক রাত কাটানোর স্বপ্নই দেখেছি, সারা জীবন থাকার নয়। সো তোমাকে আমার লাইফে মাত্র কয়েক ঘন্টার জন্য। তোমার শরীরে যে জেদ আছে না, সরি, তোমার না, তোমাদের দুজনের শরীরে যে জেদ আছে ওটা আমরা শেষ করে দেব। রনি, সময় নেই। নিধিকে ধর, বর্ষাকে আমি দেখছি। জিশান, আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি? বিশ্বাস দিয়ে কি হবে? চাহিদাটাই বড় কথা। আর তুই যে ছেলেদের মন নিয়ে খেলেছিস, ভাবছিস সেটার শাস্তি পাবি না। এখনই দেখাবে সবাই তোর প্রতি ভালোবাসা কাকে বলে। জিসান কথাটা বলে এগিয়ে আসে বর্ষার দিকে। বর্ষার হাত থেকে ওনার বাঁধন খুলে দেয়। বর্ষার নিজের হাত ছাড়া পেয়ে জিসানের গালে ঠাস করে চড় লাগিয়ে দিল। জিসান আরও রেগে বর্ষার দিকে তাকায়। বর্ষার ওড়না ছুঁড়ে ফেলে দূরে। আগুনের আলোয় বর্ষার সুউচ্চ বুকের আয়তস্থ দেখে জিসান যেন নিজেকে কন্ট্রোল করতে পারে না। বর্ষার চোখে পানি টলমল করছে। এতদিনে যাকে সবচাইতে বেশি ভালোবেসেছে সেই ছেলের হাতে ধর্ষিতা হতে যাচ্ছে বর্ষা। ওদিকে নিধিকেও একইভাবে ওড়না হরণ করা হয়। দুজনেই মেয়েরা চিৎকার করতে থাকে। কিন্তু জঙ্গলটা বিশাল। গ্রামে এটাই সবচেয়ে বড় জঙ্গল। জঙ্গলের ভিতরে কেউ আসে না দিনের বেলাতে, কিন্তু এখন তো মাঝরাত, এখানে কেউ আসবে না। জিসান বর্ষার 2 হাত শক্ত করে ধরে।
নিজের কাছে টেনে নেয়। জিসান বর্ষার কোমরে হাত দিয়ে বুকের দিকে এগিয়ে নিয়ে যায়। তখনই সাইফ এসে জিসানের হাত আটকে ধরে। জিসান রাগে চোখে সাইফের দিকে তাকায়। সাইফ বলে,